লন্ডনে ইউনূস তারেক প্রত্যাশিত দেড় ঘন্টার বৈঠক। রোজার আগে নির্বাচনের দাবিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা। করোনার সাথে বাড়ছে ডেঙ্গুর প্রতাপ। স্বাস্থ্যবিধি উপেক্ষা ঈদে ঢাকা ফেরত যাত্রীদের বাস লঞ্চের চেয়ে ট্রেনে স্বস্তি। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতা কম, মাছ ছাড়া কমেছে বেশ কিছু পণ্যের দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তুতি শেষ হলে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন। তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আগামী রমজানের আগে নির্বাচনী বিষয়ে বিএনপির প্রস্তাবে সায় দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়োজনীয় প্রস্তুতি ও বিচার ও সংস্কারের অগ্রগতির উপর জোর দিয়েছেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এর আগে লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় দুপুর 2টায় পার্ক লেনের হোটেল ডরচেস্টারে বৈঠক শুরু হয়। দেড় ঘন্টার বৈঠক শেষ হয় স্থানীয় সময় সকাল 10:30টায়, বাংলাদেশ সময় 3:30টায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেলে ডরচেস্টারে পৌঁছালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তাকে স্বাগত জানান। প্রেস সচিব শফিকুল আলম, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন এ সময় উপস্থিত ছিলেন। স্বাগত জানিয়ে তারেক রহমানকে হোটেলে নিয়ে যান প্রধান উপদেষ্টার কর্মকর্তারা। এরপর শুরু হয় বহুল কাঙ্ক্ষিত সেই বৈঠক। ডক্টর ইউনূস ও তারেক রহমানের সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে বসেন তারেক রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। দর্শক, এই মুহূর্তে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলের সামনে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হান্নান, লন্ডনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, তো এর বাইরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী যারা রয়েছেন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যারা ছিলেন তারা কিছু বলেছেন কিনা সে ব্যাপারে জানাবেন। লন্ডন স্থানীয় সময় 10:30টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকটি শেষ হয়। এর পরপরই ব্রিফিং করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদেরকে তারা জানিয়েছেন যে তারেক রহমান ওই বৈঠকে রমজানের পূর্বে নির্বাচনের জন্য প্রস্তাবনা দিয়েছেন। এসব বিষয় নিয়ে ব্রিফিং করেছেন। এছাড়াও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন। এর উত্তরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমান যখন নিজে চাইবেন তখনই ফিরতে পারবেন। এদিকে এই বৈঠককে কেন্দ্র করে অসংখ্য নেতাকর্মী, আজকে আমি যেই হোটেলে দাঁড়িয়ে রয়েছি ঠিক ডরচেস্টার হোটেলের সামনেই রয়েছি, এখানে অসংখ্য নেতাকর্মী এসেছিলেন এবং তারাও আশা প্রকাশ করছেন রমজানের পূর্বে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এখন একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি বলেন তো আসলে আপনার আশা কি প্রকাশ করেন, আপনারা কি আশা করছেন? আশিকুর রহমান আশিক আমার নাম। আমি বাংলার জাতীয়তাবাদী যুবদল আমরা আশা করি এটাই আজকের ঐতিহাসিক দিন, ঐতিহাসিক 13ই জুন। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে, আমরা বিশ্বের বাংলাদেশিরা তাকিয়েছিলাম। ইনশাআল্লাহ ফলপ্রসূ হয়েছে।
আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এবং বাংলাদেশ থেকে আগত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমি বলছি যে ঐতিহাসিক 13 জন্য এটা একটা জাতির জন্য ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, কেননা 24 বিপ্লব উত্তর যে সংকট এবং এই সংকটের মাঝে নতুন বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আসলে অসংখ্য নেতাকর্মী এসেছিলেন এখানে, প্রায় কয়েক হাজার নেতাকর্মী এসেছিলেন। তারা প্রত্যেকেই আশা করলেন দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে। হান্নান, ধন্যবাদ আপনাকে। দর্শক, লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান। পর্দা নামল জাতিসংঘের ৩য় আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সম্মেলনের। ফ্রান্সের নিস শহর থেকে সম্মেলনের সমাপনী দিনের খবর জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সমুদ্র চুক্তি, গভীর সমুদ্রের খনন বন্ধ এবং নতুন প্লাস্টিক চুক্তি সহ এই বেশ কয়েকটি চুক্তির মধ্য দিয়ে শেষ হলো ৩য় আন্তর্জাতিক সমুদ্র কনফারেন্স, যেটি ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হলে 5 দিন ব্যাপী কনফারেন্সটি আজকে পর্দা নামতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। বেশ কয়েকটি সমুদ্রের সম্পদ আহরণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে, সমুদ্রের সম্পদ নষ্ট হচ্ছে, সেগুলি যেন না হয় সে বিষয়ে বিশ্ব নেতারা মোটামুটি একত্রিত হয়েছেন। তবে এই বিষয়টির সমালোচনা করে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস বলেছে, জাতিসংঘের এই কনফারেন্সের মধ্য দিয়ে যেই চুক্তিগুলি হয়েছে এগুলো আসলে বাস্তবমুখী বা কার্যকর তেমন কোনো পদক্ষেপ এই সম্মেলন থেকে আসেনি, এমনটি বলেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস। এবং এই সম্মেলনে কিন্তু বাংলাদেশও অংশ নিয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে এই সম্মেলনের যে মূল যে 3টি বিষয়, যে গভীর সমুদ্রে সম্পদ, গভীর সমুদ্রে খনন বন্ধ, উচ্চ সমুদ্র চুক্তি, এগুলো বাংলাদেশে তারা চুক্তি সই করেছে, একমত পোষণ করেছে, অনুমোদন দিয়েছে এই বিষয়গুলি। এবং এখান থেকে এই সম্মেলন থেকে যেই জ্ঞানগুলি অর্জন করবে এগুলো বাংলাদেশে যেন কাজে লাগাতে পারে সে লক্ষ্যেই তারা এখানে এসেছেন এবং এদিকে তারা কাজে লাগানোর পরিকল্পনা করেছেন এই সম্মেলন থেকে। ফ্রান্সের নিস শহর থেকে ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন। করোনা ভাইরাসের নতুন উপধরন অমিক্রন XBB-তে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সাথে প্রতি বছরের মতো এই সময় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। করোনা ও ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। প্রতিবেশী ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ছে করোনার সংক্রমণ। দেশেও বাড়ছে করোনার নতুন উপধরন ওমিক্রন XBB-তে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের নতুন করে ছড়িয়ে পড়া ঠেকাতে বুধবার 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের লম্বা বিরতি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে মহানগরী ঢাকা। তবে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, বাজার কিংবা রাস্তাঘাটে যারা চলাচল করছেন তাদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে অনেকের অনীহা। সরকার বা ডাক্তাররা যেভাবে বলে সেই স্বাস্থ্যবিধি আমাদের অনুকরণ করা উচিত। জীবন অনেকগুলো জীবন যেরকম এসে ছড়াইতেছে, সেই কারণে মাস্ক পরা আমি মনে করি সবারই পরানো উচিত। আমি তো ভুল করেছি, আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করছি, সবাই যেন মাস্কটা ইউজ করে। বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও সচেতন হওয়ার প্রয়োজন আছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে আবারও দেখা দিতে পারে বিপর্যয়। একজন থেকে একজনে ছড়িয়ে পড়লে কিন্তু সেটা হলো আক্রান্তের সংখ্যা বাড়বে, যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু স্বাস্থ্যবিধি মানাটা দরকার। এই জন্য সতর্ক করা দরকার যে এখনও কিন্তু আমাদের ওই পর্যায়ে যায়নি, আক্রান্ত যা আছে সে নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু বিশ্ব অন্যান্য দেশে বেড়ে যাচ্ছে দেখে আমরা আগাম সতর্কবার্তা দিচ্ছি স্বাস্থ্যবিধি মানার জন্য। এটা মানলে কিন্তু সংক্রমণটা কম হবে। পাশাপাশি দেশে বেড়ে চলা ডেঙ্গু ভাইরাসের আক্রমণ ঠেকাতেও সচেতনতাই প্রধান হাতিয়ার বলছেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। চেষ্টা করতে হবে সবসময় মশারির নিচে থাকা, আর সর্বোপরি বৃষ্টির পানি যেন ওই যে গাছপালা বা ফুলের টব অথবা বাসার আনাচে কানাচে ময়লা আবর্জনা এগুলো না থাকে সেগুলোর দিকে খেয়াল রাখা। করোনা কিংবা ডেঙ্গু উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি রোগটি যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন হতে হবে রোগী ও পরিবারকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরতি মানুষের ভিড় বাড়ছে রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে। ট্রেনে ফিরতি যাত্রা নিয়ে যাত্রীদের স্বস্তি থাকলেও তীব্র যানজট আর ভোগান্তির অভিযোগ সড়কপথের যাত্রীদের। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ।
ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। লম্বা ছুটি শেষে একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরছেন। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরার নির্দেশনা থাকলেও এখনও ঢিলেঢালা ভাবেই চলছে বেশিরভাগ মানুষ। কমলাপুর স্টেশনে শুক্রবার সকালে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সময় মতোই এসেছে প্রায় সব এলাকা থেকে ছেড়ে আসা ট্রেন। ঈদে আমার বোনদের বাসায় বেড়াইতে গেছিলাম, খুব ঈদ যাপন করলাম, অনেক ভালো লাগলো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। বাবা মার সাথে ঈদ কাটালে তো অনেক ভালো লাগবে। আসলে খুব আনন্দ সহিত ঈদ কাটায় এখন ঘর মুখে ফিরলাম। ভোগান্তির অভিযোগ সড়ক পথের যাত্রীদের। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার বাস থামছে রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে। ফিরলাম, এখন অফিস খুলবে রবিবারে, এর জন্য আগে ফিরে আসলাম। ছুটি নিয়ে গেছি, ছুটি শেষ হয়ে গেছে, চলে যাইছি। অসুস্থ মাকে ছেড়ে আসতেও অনেক কষ্ট হয়েছে, তবুও কর্মের কারণে আসতেই হলো এই ব্যস্ত নগরী। যে গাড়ি আমার এনে ভোরে 5টা 5:30 এই আইলাম কটা 11টায়। কুড়িগ্রাম থেকে আসছি। আপনি নর্মালি কুড়িগ্রাম থেকে বাসে মানে 9 ঘন্টা সর্বোচ্চ 10 ঘন্টার মতো লাগে। আমি আপনার মানে 12.5 ঘন্টা লাগছে আমার আসতে। দেখতে দেখতে শেষ হয়ে এলো ঈদের লম্বা ছুটি। রবিবার থেকে শুরু হবে সরকারি বেসরকারি অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতার সমাগম বেশ কম। মাছ ছাড়া নতুন কোনো পণ্যের দাম না বাড়লেও কমেছে বেশ কিছু পণ্যের দাম। বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। অপরদিকে 10 থেকে 15 টাকা কেজিতে কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 20 টাকা কমেছে মুরগির দামও। বিস্তারিত থাকছে মামুন আব্দুল্লাহ রিপোর্টে। ঈদুল আজহার লম্বা ছুটিতে এখনও অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। ঈদের ছুটির রেশ কাটেনি বাজারেও। ক্রেতা সমাগম ছিল না চোখে পড়ার মতো। তবে মাছের চাহিদা কিছুটা বাড়ায় বেড়েছে দামও। বিক্রেতারাও স্বীকার করলেন বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। নাগালের বাইরে ইলিশের দাম অনেক বেশি, কেমনে কিনবো? ঘুরতেইছি, খালি ঘুরতেইছি। ইলিশ মাছটা 2200 টাকা কেজি, 2000 টাকা কেজি, 3500 টাকা কেজি। ইলিশ মাছ কিনবো কিভাবে? মাছের দাম ঈদের আগের থেকে ঈদের পরে প্রতি মাস সব মাছ 100 টাকা করে বাড়ছে। মাছ মনে করেন জালেরা তো ঈদের দিন ধরে না গিয়া, আর মাছও কম, এই জন্য 100 টাকা সব মাছ কেজিতে বেশি। সবজির দাম আছে নাগালের মধ্যেই। দু একটি ছাড়া কমেছে বেশিরভাগ সবজির দামই। কেজিতে 20 টাকা কমে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে 60 টাকায়। পেঁপে, শসা, কাঁকরোল সহ বেশিরভাগ সবজির দামই কমেছে 10 থেকে 15 টাকা। স্বস্তির কথা জানান ক্রেতারাও। ঈদের পরে এসে কাঁচা বাজারের দামটা স্থিতিশীল, আগের মতোই আছে, পরিবর্তন খুব একটা চোখে পড়ে না। তো এর মধ্যে কিছু চোখে পড়ে, সেটা হলো বিশেষ করে পেঁপের আগের ছিল 20 টাকা, এখন হলো 30 টাকা। আবার পটলটা ছিল 30 টাকা, এখন হলো 40 টাকা। বড় লোকরা তো কিনা খেতে পারবো, গরিব যারা আছে তারা তো কিনা খেতে পারে না। গরিবদের জন্য খুব সুন্দর, খুব ভালো হয়েছে। অপরিবর্তিত রয়েছে চালের বাজার। মিনিকেট মানভেদে 72 থেকে 76 টাকা কেজি, 28, 58 এবং নাজির শাইল পাওয়া যাচ্ছে 76 থেকে 84 টাকার মধ্যে। নতুন করে বাড়েনি চিনি, তেল, ডালের মতো পণ্যের দাম। ঈদের আগে আর ঈদের পরে একই রকম আছে, সবকিছু খোলার পরে আবার দেখা যাবে কি দামের। অনেকটাই নাগালের মধ্যে মুরগির দাম। কেজিতে 20 টাকা কমে ব্রয়লার 150 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস না করলে চট্টগ্রাম বন্দরে জট আরও বাড়ার শঙ্কা বন্দর কর্তৃপক্ষের। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে কন্টেইনার রাখার ধারণ ক্ষমতার 80% জায়গায় এখন কন্টেইনার রাখা হয়েছে। কন্টেইনার রাখার জায়গা কমলে পণ্য খালাস কার্যক্রম সহ বন্দর পরিচালন কার্যক্রমে সময় বেশি লাগে। তাতে পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের সময় লাগবে বেশি। গত 4 জুন বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনারের সংখ্যা ছিল 28,000। বৃহস্পতিবার পর্যন্ত তা 39,000 ছাড়িয়ে যায়। ছুটির এ সময়ে 7 দিনে জমেছে 11,000 কন্টেইনার। এই 7 দিনে বন্দরে আসা জাহাজ থেকে কন্টেইনার নামানো হয়েছে 24,000। এর মধ্যে ব্যবসায়ীরা খালাস করে নিয়েছেন 9,500 কন্টেইনার। জাহাজ থেকে নামানো 14,500 কন্টেইনার রয়ে গেছে বন্দরে। চট্টগ্রাম বন্দরের মুখপাত্র মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ঈদের লম্বা ছুটির সময়ের মধ্যে বন্দরের কার্যক্রম সচল রয়েছে। এবার যাতে জট না হয় সেজন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল, যে কারণে এখনো পর্যন্ত বন্দরে বড় ধরনের কোনো জট তৈরি হয়নি। তবে ব্যবসায়ীরা এখন দ্রুত পণ্য খালাস না করলে কন্টেইনারের সংখ্যা বাড়বে, তাতে বন্দরের কার্যক্রম ব্যাহত হতে পারে।
সিলেটের দুটি গ্যাস ক্ষেত্র থেকে মোট 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাজুল কবির খান। শুক্রবার সিলেটের কৈলাসটিলা গ্যাসকূপ পরিদর্শন শেষে তিনি এমনটা জানান। এ সময় তিনি আরও বলেন, যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয় সেসব এলাকার মানুষের জন্য এখন থেকে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করা হবে। তবে বাসাবাড়িতে লাইনের গ্যাস সরবরাহ করাকে নিরুৎসাহিত করে উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে গ্যাস সংযোগ করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এতে খরচের পরিমাণ বেড়ে যায়। সিলেটের কৈলাসটিলা ও সিলেট গ্যাস ফিল্ডের ওয়ার্কওভারের কাজ পরিদর্শনকালে উপদেষ্টা আরও বলেন, আগামীতে বাসাবাড়ির গ্যাস সংযোগ কমিয়ে সাশ্রয়ী মূল্যে যাতে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ানো হয় সে ব্যাপারে কাজ করবে সরকার। গ্যাসের যে কার্যক্রম, এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্কওভার হচ্ছে, মানে ওই যে কূপের আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে। কত পাওয়া গেছে অলরেডি? 8 মিলিয়ন। একটা ওই যে এখানে কৈলাসের সাথে 8 মিলিয়ন পাওয়া গেছে MMCFD। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। তো ওইখানেও আমরা আশা করতেছি 6-7 এরকম আমরা পাবো। শাহজাদপুরে রবীন্দ্রনাথের স্মৃতি বিচরিত কাছারিবাড়ির অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুদিন দর্শনার্থীদের পরিদর্শন বন্ধ থাকার পর আজ আবারও খুলে দেওয়া হয়েছে। সকালে টিকিটের বিনিময়ে আগের নিয়মে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কাছারিবাড়ি। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। দুপুরে কাছারিবাড়ি পরিদর্শন করেন সেনাবাহিনীর কর্মকর্তারা। কাছারিবাড়ি খুলে দেওয়ার পর দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে ওঠে কাছারিবাড়ি চত্বর। গত 8 জুন ঈদের ছুটিতে রবীন্দ্র কাছারিবাড়িতে পরিবার নিয়ে বেড়াতে গিয়ে এক দর্শনার্থীর সাথে কাছারিবাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এর প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে ঢুকে অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। পরে নিরাপত্তার কারণে কাছারিবাড়ি পরিদর্শন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলার পর এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। জনগণ এখানে এসে অডিটোরিয়ামের কিছু ক্ষতি করেন এবং অডিটোরিয়ামটা আমাদের যে কাছারিবাড়ি তার থেকে একটু দূরে। আমাদের এখানে আপনারা সবাই দেখেন, আমাদের মূল যেই গর্বের প্রতিষ্ঠান কাছারিবাড়ি যে আমাদের, সেখানে কোনো কিছুই হয় না, সেটা অক্ষত আছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। কাছারিবাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার আমরা উদ্যোগ নিয়েছি। তো আশা করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। আপনারা এখানে যে সুন্দর বিনোদনের জন্য এখানে যে আসতেন, সেই বিনোদনটা আবার হয়তো পাবেন। ঈদের 10 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারের সমাগম হয়েছে 5 লাখেরও বেশি পর্যটকের। কিন্তু এই আনন্দে ছেদ ফেলেছে সাগরে গোসলে নেমে বাবা ছেলে সহ 3 দিনের 6 পর্যটকের মৃত্যুর ঘটনা। এই ঘটনায় ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে অনেকের জন্য। সাগরে নিয়ম মেনে গোসলে নামা, উদ্ধার সরঞ্জাম সহ লাইফগার্ডের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন সচেতনরা। মশিদুর রহমান খোকনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। টানা 10 দিনের ছুটিতে ভ্রমণ পিপাসুদের অনেকে ছুটে যান সৈকত শহর কক্সবাজারে। গত 1.5 মাসে বৈরী আবহাওয়ায় পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে নামে পর্যটকের ঢল। এমন আনন্দঘন সময়েই 6 পর্যটকের মৃত্যু। 9 জুন কলাতলিতে সাইমন বিচ পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয় রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে যাওয়া বাবা শাহিনুর রহমান ও ছেলে সিফাতের। এর আগের দিন সিগাল ও লাবণী পয়েন্টে গোসলে নেমে আরও 4 পর্যটকের মৃত্যু হয়। অ্যাক্সিডেন্ট আসলে সবাইকে সতর্ক করা হয়, বারবার সতর্ক করা হয়, তারপরেও ওনারা সিগন্যালগুলো অমান্য করে ওই যে কিনারা ওই পারে চলে যান। যেটাতে আমার রিস্ক হবে, আমি অত দূর পর্যন্ত যাব না আর কি। যদি আমরা শুধু ছেলেদের ব্যবস্থা করি, মেয়েদের রেস্কিউর ব্যবস্থা না করি, তাহলে মেয়েদের রেস্কিউ করবে কে? ছেলেরা তো ইজিলি মেয়েদেরকে রেস্কিউ করতে পারবে না। মানুষ সিগন্যালগুলো যদি অমান্য না করতো তাহলে তো এরকম ঘটনা ঘটতো না। মানুষ তো এগুলো মানে না, চলে যায়। সৈকতে লাইফগার্ড কর্মীরা মাইকে দিক নির্দেশনা দিলেও কারো কারো মধ্যে তা না মানার প্রবণতা দেখা গেছে। সরকারি থেকে কিছু লোক রয়েছে, তারা আপনার মাইকিং করতেছে, মানুষ শুনছে না,
আনন্দের সাথে মানে অতি উৎসাহের সাথে তারা চলে যাচ্ছে। তাদের সেফটি মেনটেন করা উচিত। অতি উৎসাহিত হয়ে কিছু করাটা ঠিক না, আমাদের সব কিছু ঠিকঠাকভাবে বিবেচনা করেই নিচে নামতে হবে। এনজয় করতে এসেছে, বাট কিছু সচেতনতার অভাবে এখানে মৃত্যুগুলো হচ্ছে, যেটা খুবই মানে দুঃখজনক। যারা সাঁতার জানেন ওনারা মনে করে ভাসমান টিউবগুলি থাকলে ওনারা সাঁতার না জানলে ওনারা বাসায় রাখবে, যখন এটা না, এটা হচ্ছে ভুল। ভাসমান টিউব হচ্ছে সবচেয়ে মৃত্যুর কারণ। একটা ভাসমান টিউব যখন বেশি মাঝখানে চলে যায়, যখন বড় ঢেউ আসে, যখন ঢেউটা ছুটাই দেয় ওনাকে, টিউব থেকে যখন ছুটাই দেয়, তখন আর পায়ের নিচে যখন মাটি পায় না, উনি আতঙ্ক হয়ে যায়, গর্তের মধ্যে পড়ে যায়। কলাতলি থেকে ডায়াবেটিস পয়েন্টের মধ্যে 4 জন মানুষের মৃত্যু হয় এবং পাশাপাশি অন্যান্য যেই এলাকাগুলো আছে, আমাদের সমুদ্র সৈকতটা অনেক বড়, সব জায়গায় কিন্তু এইভাবে প্রতিনিয়ত ড্রাউনিংয়ের শিকার হচ্ছে। পাটা হয়ে গেছে, হাজার হাজার মানুষ ডের ওদিকে আছে। এখন লাইফগার্ড আর ওয়াটার বাইক যারা আছে তারা ওই সব জায়গায় আছে এই গ্যাস নিয়ে। আমরা প্রায় সময় বলি ওদেরকে সামনে আসবার জন্য, ওরা আসে না। আমাদের করার পরে ওরা চলে যায়। গত 10 বছরে সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে 7 জনের, জীবিত উদ্ধার পেয়েছে 773 জন। এবার মাত্র 3 দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে 6 জনের, জীবিত উদ্ধার করা গেছে 38 জনকে। কক্সবাজারের যেটা দরকার সেটা হচ্ছে কি 100 জন লাইফগার্ড বিভিন্ন পয়েন্টে রাখা দরকার, কিন্তু দুঃখজনক হচ্ছে মাত্র 27 জন লাইফগার্ড দিয়েই শুধুমাত্র 3টি পয়েন্টে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টেই সিসেফ লাইফগার্ড সার্ভিস সিআরপিএফ দ্বারা পরিচালিত হয়। এই লাইফগার্ডের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এই লাইফগার্ডের সংখ্যা যদি বাড়ে তবেই হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতটা নিরাপদ থাকবে। দীর্ঘ সৈকত জুড়ে উদ্ধারকর্মী রয়েছেন মাত্র 27 জন। নিয়মিত দিক নির্দেশনার পরও এমন দুঃখজনক ঘটনার জন্য কিছু অতি উৎসাহী পর্যটকের গাফিলতিকে দুষছে প্রশাসন। প্রত্যেকটি পয়েন্টে আমরা একজন করে ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করেছি। সেই ম্যাজিস্ট্রেট ওই পয়েন্টে আমাদের যারা বিচকর্মী আছে, তারপরে আমাদের যারা লাইফগার্ড আছে, তাদের সাথে সমন্বয় করে পুরো বিষয়গুলো সুপারভিশন করছেন। কী বিষয় সুপারভিশন করছেন সেটি হচ্ছে মানুষকে যে সচেতন করা এবং হচ্ছে তারা যেন ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় গিয়ে সমুদ্র পানিতে নেমে গোসল করা, এটি যেন তারা না করে। প্রতিনিয়ত আমরা পর্যটকদেরকে বারণ করা এবং তাদেরকে সেফ জায়গায় রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটি অব্যাহত আছে গত কয়েকদিন ধরে। মৃত্যু রোধে ও পর্যটক সেবায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ না নিলে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি দেখছেন সৈকত নগরীর সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পর্যাপ্ত শয্যা ও লোকবল সংকটের কারণে স্বাস্থ্যসেবার বেহাল দশা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার প্রায় 3 লাখ বাসিন্দা। বছরের পর বছর ধরে এমন অবস্থা চলতে থাকায় স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারের প্রাপ্যতা নিশ্চিতে আন্দোলনে নেমেছে মোংলাবাসী। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্ট। কাগজে কলমে মোংলা উপজেলার বাসিন্দা প্রায় 1,78,000। সমুদ্র বন্দর, শিল্পাঞ্চল ও ইপিজেডে কর্মরত থাকার কারণে অন্য এলাকার আরও 1 লাখের বেশি মানুষের বসবাস এই উপজেলায়। বিশালী জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু জরাজীর্ণ ভবনে চিকিৎসা সেবা নিতে সবসময়ই আতঙ্কে থাকেন এলাকাবাসী। শুধু ভবনটিরই দশা বেহাল নয়, বেশ সংকট যন্ত্রপাতি, ডাক্তার, নার্স ও প্যাথোলজিস্টের। আমরা তো নিশ্চিত না যে এই জায়গায় কতক্ষণ থাকতে পারবো। ঠিক আছে, এই জায়গায় বেডে শুয়ে থাকলে মনে করেন গায়ের উপর ভেঙে পড়তে সময় লাগবে না। বিল্ডিং এর যে অবস্থা, এখানে তো আসলেই তো ভয় লাগতেছে যে ভেঙে পড়ে নাকি। অহরহ রোগী আসে, কিন্তু থাকার সমস্যা, রোগীদের ট্রিটমেন্টের সমস্যা, তারপরে ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না। 2-1 ডাক্তার সে কয়জন রোগীকে ট্রিটমেন্ট দিতে পারে। সিট পাইতেছি না, ভালো ডাক্তার পাইতেছি না, ভালো ট্রিটমেন্ট পাইতেছি না। এখান থেকে টিকিট বলে দিচ্ছে 136 নম্বরে যেতে, সেখানে যাইয়া দেখি ডাক্তার নাই। এখানে কোনো এক্সপ্রেশনে মনির ডাক্তার যাইতে পারে, এক্সরে করা যায়। বিশেষজ্ঞ চিকিৎসক সহ বিভিন্ন ক্ষেত্রে মঞ্জুর করা 168 জনবলের 65 পদই শূন্য। কাগজে এই হাসপাতালে পোস্টিং থাকলেও কয়েকজনের বিরুদ্ধে অন্যত্র দায়িত্ব পালনের অভিযোগ পাওয়া গেছে। ফলে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বে থাকা ব্যক্তিরা। এখানে হচ্ছে 3 জন লোক থাকা দরকার, এখন হচ্ছে আমি একা আছি। এখানে রোগীর ভিড় অনেক, 3 জনের কাজ 1 জন করতে হয়। এটা আসলে আমাদের উপর অনেক চাপ পড়ে। বারবার অভিযোগ করা হলেও ঝুঁকিপূর্ণ ভবনটির পুনর্নির্মাণে
কোনো কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের, বরং হাসপাতালটির কিছু অংশ পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর দায় সেরেছে বলে অভিযোগ ডাক্তারের। কিন্তু হাসপাতাল আসলে নিজেই অসুস্থ, নিজেই জর্জরিত। আমি খুব চেষ্টা করছি, আমাদের ঊর্ধ্বতন মহলকে অনুরোধ করেছি, আমরা পত্র প্রেরণ করেছি যে আমাদের হাসপাতালের বিল্ডিং আশু নির্মাণ না হলে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন বেহাল অবস্থার পরিবর্তন করে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এরই মধ্যে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। চিকিৎসা সেবা পাবার একমাত্র হাসপাতালটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও জনবল নিয়োগের দাবি তাদের। সরকারকে দাবি জানায় মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অতি দ্রুত যাতে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা মোংলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার থাকছে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করেছেন দলের নেতাকর্মীরা। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন জমিয়তুল কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ওবায়দুল ফারুক। সকালে সিলেটের কানাইঘাট উপজেলায় এক গণসমাবেশে তিনি এই আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 ধারা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে গাইবান্ধায়। সাদুল্লাপুর উপজেলা বনগ্রামে এ কর্মশালায় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। রূপগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাহবুবুর রহমান। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। সাতক্ষীরার তালায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া বিলে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। লন্ডনে ইউনূস তারেক প্রত্যাশিত 1.5 ঘন্টার বৈঠক, রোজার আগে নির্বাচন দাবি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা। করোনার সাথে বাড়ছে ডেঙ্গুর প্রতাপ, স্বাস্থ্যবিধি উপেক্ষা ঈদে ঢাকা ফেরত যাত্রীদের, বাস লঞ্চের চেয়ে ট্রেনে স্বস্তি। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতা কম, মাছ ছাড়া কমেছে বেশ কিছু পণ্যের দাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।